হ্যালো, আসসালামু আলাইকুম। ওডোলজির টিউটোরিয়াল ক্লাসগুলোতে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ সাকিব হোসেন, তোমাদের কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। অলরেডি আমরা পরিবেশ রসায়ন এবং কর্মমুখী রসায়নের একটা ম্যারাথন কনসেপ্ট ভিত্তিক ক্লাস নিয়েছি। সেখানে আমি ওইখানকার সিকিউ কোয়েশ্চেন যেগুলো আছে ওইখানে আমি সিকিউ কোয়েশ্চেনগুলো নিয়ে একটু আলোচনা করছিলাম, এবং এমসিকিউ এর জন্য যে ইম্পর্টেন্ট তথ্যগুলো আছে ওই তথ্যগুলো আমি তুলে ধরছি। আজকে আমাদের যে জিনিসটা পড়ার যে জিনিসটা সেটা হচ্ছে কর্মমুখী রসায়নের নৈমিত্তিক প্রশ্নসমূহ, অর্থাৎ আমরা এখানে ওয়ান শট এমসিকিউ কোয়েশ্চেনগুলো সমাধান করব। আর 2017 সাল থেকে 2022 সাল পর্যন্ত 23 সাল পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো আসছে সেই কোয়েশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করব এবং যতটা সম্ভব চেষ্টা করব সবগুলো কোয়েশ্চেনই সমাধান করতে। কারণ সিকিউতে নাম্বার তোলার পাশাপাশি এমসিকিউতে নাম্বার তোলা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এমসিকিউতে দুইটাতে যদি আমি ব্যালেন্স নাম্বার না ক্রিয়েট করি তাহলে আমি রেজাল্ট ভালো করতে পারবো না। রেজাল্ট ভালো না করতে পারলে আমার তো অ্যাডমিশনে পরীক্ষাতে আমার একটা বড় ইফেক্ট ফেলবে। অর্থাৎ আমার বিশেষ করে যারা যশোর বোর্ডে আসো বা ময়মনসিংহ বোর্ডে, বাট অর্থাৎ যে সকল বোর্ডে কোয়েশ্চেন কঠিন হয় সেই সব বোর্ডের ক্ষেত্রে তোমার অবশ্যই এইচএসসি বিষয়টা অবশ্যই তুমি একটু গুরুত্বের সাথে দেখবে। কারণ অনেক ইউনিভার্সিটি আছে যেখানে তুমি একটা ভালো নাম্বার থাকলে না থাকলে তুমি সেখানে অ্যাপ্লাই করতে পারবে না। বিশেষ করে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এই জিনিসগুলো তো অ্যাভেলেবেল আছেই ওইখানে। যাই হোক, আমরা কথা না বাড়াই আমরা আজকে ক্লাসে শুরু করি। তাহলে আমরা খুব কম সময়ের মধ্যে ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা যেটা আছে, প্রাকৃতিক নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহৃত করা হয়? এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022 সালের কোশ্চেন। আমি আগের দিন ক্লাসে আমি দুইটারই কোনটি প্রাকৃতিক খাদ্য হিসেবে সংরক্ষণ হিসেবে ব্যবহার করা হয়, কৃত্রিম খাদ্য সংরক্ষক অর্থাৎ প্রিজারভেটিভ হিসেবে ব্যবহার করা হয় সেটা আলাদা একটা চার্ট দিচ্ছি। সেখান থেকে আমরা যদি দেখি যে সালফার, এখানে হচ্ছে একটু প্রিন্টিং মিস্টেক আছে যেহেতু অনেকগুলো কোশ্চেন একসঙ্গে আমি টাইপ করছি। ছোটোখাটো মিস্টেকগুলো একটু তোমরা অ্যাভয়েড করবা, ঠিক আছে? এটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড হবে, এরকম কোনো কিছুই আমরা হচ্ছে আগের দিনের চার্টে দেখি নাই। তারপর বি নম্বর হচ্ছে সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম কার্বনেট, হ্যাঁ NO2 হবে। যাই হোক, এই দুইটার ক্ষেত্রে আমি যে জিনিসটা, এই সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম কার্বনেট এই দুইটাই কিন্তু হচ্ছে আমার কৃত্রিম প্রিজারভেটিভ। কিন্তু এখানে দেখো সোডিয়াম ক্লোরাইড, আমি আগের দিন যে কোয়েশ্চেনটা লিখছিলাম ওইখানে কিন্তু প্রথমেই আমি বলছিলাম যে ব্রাইন বা কিউরিন। ব্রাইনটা মূলত দ্রবণ, লবণের দ্রবণটা হচ্ছে ব্রাইন, এবং ওই ব্রাইনের মাধ্যমে খাদ্য সংরক্ষণ প্রক্রিয়াটাই হচ্ছে কিউরিং। যাই হোক, আমরা ব্রাইন না বলি, আমরা কিউরিং বলবো। তাহলে প্রথম কোয়েশ্চেনটার অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? তাহলে 2 নম্বর কোয়েশ্চেন আসি, ভিনেগারের ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ কত? তাহলে ভিনেগারে ইথানোয়িক অ্যাসিডের শতকরা পরিমাণ যদি বলে, আমরা তো আগের দিন দেখিয়েছি 6 থেকে 10%। যদি সিরকা বলতো আমরা 4 থেকে 10% অ্যান্সার দিতে পারতাম। আর যদি এখানে ভিনেগার বা সিরকা যেটাই দিক না কেন, যদি 6 থেকে 10% না থাকতো আমরা 4 থেকে 10% অ্যান্সার দিতাম, ঠিক আছে? 2 নম্বর কোয়েশ্চেনটা গেলো, এটা ঢাকা বোর্ড 2022 সালের কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেনে আসি যে নিচের কোনটি কিলেটিং হিসেবে ব্যবহার করা হয়? আমরা কিলেটিং এজেন্টেরও একটা চার্ট করে দিয়েছিলাম, একটা ছন্দ মিলিয়ে দিয়েছিলাম যে পলিআলসা, এবং আর একটা ছিল সবচেয়ে ব্যবহৃত কিলেটিং এজেন্ট, সবচেয়ে বেশি ব্যবহৃত হু কর্তৃক অনুমোদিত, সেটা হচ্ছে ইডিটিএ। হ্যাঁ, এখানে আমরা ইডিটিএ দেখতেছি অ্যান্সার আসছে। আর বাকিগুলো বিএইচএ বিএইচটি তো হচ্ছে মুক্তমূলক বা কৃত্রিম তোমার অ্যান্টিঅক্সিডেন্ট। আর এটা তো ফর্মালডিহাইড তো কোনো কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয় না। 4 নম্বর কোয়েশ্চেনটা যেটা আছে দেখো, ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কিভাবে? এটা রাজশাহী বোর্ড এবং যশোর বোর্ডের কোয়েশ্চেন 22 সালে আসছে। যে কোয়েশ্চেনের প্রথমে বলা আছে অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে, 2 নম্বর বলা আছে ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে, 3 নম্বর বলা আছে কিলেটিং এজেন্ট হিসেবে। তা আমরা যদি এখানে প্রথমেই দেখি যে কিলেটিং এজেন্ট হিসেবে, আমরা তো জানি যে ভিনেগার তো একটা কিলেটিং এজেন্ট না, ভিনেগার তো হচ্ছে মূলত একটা প্রিজারভেটিভস। তাহলে 3 নম্বর তো প্রথমেই বাদ। তাহলে অ্যান্সার হবে 1 আর 2, অম্লীয় পরিবেশ সৃষ্টির মাধ্যমে, ব্যাকটেরিয়া অ্যাক্টিভ সাইট নষ্ট করার মাধ্যমে। এই যে 2 নম্বর যেটা, এটা কিন্তু একটা সিকিউ ভিত্তিক কোয়েশ্চেন। এই একটা আলোচনা আমি আগের দিনের কোয়েশ্চেনে ক্লাসে আমি করেছি, ঠিক আছে? আচ্ছা, 5 নম্বর কোয়েশ্চেন যেটা, নিচের কোন উপাদান খাদ্য সংরক্ষণে কিউরিং নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতি কিউরিং বলা হয়? একটু আগে আমরা আলোচনা করে আসলাম, সেটা হচ্ছে খাদ্য লবণ। অ্যান্সার হচ্ছে 3 নম্বর বা সি নম্বর যেটাই দাও না কেন, সেটা হচ্ছে খাদ্য লবণ। হ্যাঁ, এটা রাজশাহী বোর্ড যশোর বোর্ড 22 সালের কোয়েশ্চেন। 6 নম্বর কোয়েশ্চেন যেটা, আচ্ছা ভিনেগার কত শতাংশ পানি বিদ্যমান? ঠিক আছে, এই একটা কোয়েশ্চেন খুবই কনফিউজিং সৃষ্টি করে যে ভিনেগারের কত শতাংশ পানি বিদ্যমান থাকে। যখন কোয়েশ্চেন থাকে যে ভিনেগারের শতকরা সংযুক্তি কত, তখন আমরা বলতেছি যে ইথানোয়িক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণটাই হলো তোমার ইথানোয়িক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণটাই হলো ভিনেগার, ঠিক আছে? কোয়েশ্চেন সংজ্ঞা যেটা, সংজ্ঞাটা একটু ভালো করে খেয়াল করো। ইথানোয়িক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ, অর্থাৎ জলীয় দ্রবণটা যদি ওই ভিনেগার জলীয় দ্রবণ যেটা সম্পূর্ণটা আছে ওইটার যদি আমি 100%-এর 100%-এর সঙ্গে তুলনা করি,
ইথানোয়িক অ্যাসিড থাকবে 6 থেকে 10%। প্রথম যে অংশটুকু বলা হয়েছে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10%, ওইটা হবে ওর ইথানোয়িক অ্যাসিড 6 থেকে 10%, ওইখানে থাকবে ইথানোয়িক অ্যাসিড 6 থেকে 10% থাকবে, এবং বাকি যে অংশটুকু সেই অংশটুকু থাকবে হচ্ছে পানি। তাহলে যদি এখানে বলা হয়েছে ভিনেগারে কত শতাংশ পানি বিদ্যমান, তো পানি বিদ্যমান অবশ্যই 90% বা হচ্ছে 94%, যেহেতু এখানে আমরা ওরা যেটা ধরছে ভিনেগারের 10%টাকে ইথানোয়িক অ্যাসিড ধরে নেছে, ইথানোয়িক অ্যাসিডের পরিমাণটা ওরা 10% ধরে নেছে। যদি ইথানোয়িক অ্যাসিডের যদি তোমার 6% ধরে নিত, ইথানোয়িক অ্যাসিডের যদি সংযুক্তিটারে ওরা যদি 6% ধরে নিত, অ্যান্সার কিন্তু তখন 94% হয়ে যেত। অনেক জায়গায় সিরকার ক্ষেত্রেও বলা হয়েছে যে 4 থেকে 10% জলীয় দ্রবণ, তখন যদি ওরা 4%টাকে ইথানোয়িক অ্যাসিড হিসেবে ধরতো, তখন 96% হতো পানির অংশ। যেমন আরো একটা উদাহরণ দেওয়া যায় রেকটিফাইড স্পিরিটের ক্ষেত্রে। রেকটিফাইড স্পিরিটের ক্ষেত্রে কি, যে 95.4% হচ্ছে তোমার ইথানলের জলীয় দ্রবণ। তাহলে এখানে প্রথম অংশটি কি, ইথানল না? আর ইথানল প্রথমে কি বলে, ইথানলের 95.4% জলীয় দ্রবণ। তাহলে ওই রেকটিফাইড স্পিরিটের ক্ষেত্রে ইথানল থাকবে 95.4% এবং পানি থাকবে বাকি হচ্ছে অংশটুকু, যতটুকু থাকবে 4.5% থাকবে পানি। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে তাহলে অ্যান্সার হবে 90%। ঠিক আছে, যদি এই 94% পয়েন্টে থাকতো সেটাও সঠিক ছিল। তো সেটা ডিপেন্ড করে, হয় যদি 94% থাকে তখন 90 থাকবে না। তারপরে আমরা 7 নম্বর কোয়েশ্চেনটা যাই। এই কোয়েশ্চেনে একটু ভুল আছে, যে এখানে O2 তো ঠিক আছে, কিন্তু এখানে CH3COOH অর্থাৎ ইথানোয়িক অ্যাসিড আর ভিনেগারের সংকেত। হ্যাঁ, বলেছে যে বিক্রিয়াতে এ কোনটি, এটা চট্টগ্রাম বোর্ড 22, এটা মূলত জৈব যৌগেরই একটা কোয়েশ্চেন। এটা যেহেতু এই অধ্যায়ের সঙ্গে সম্পর্কিত, এটা দেশে এটা মূলত জারণ প্রক্রিয়া, এবং এটা আমরা সামনে যখন ক্লাস আসবে সবগুলো বিক্রিয়া ওইখানে আমি ডিটেলস করাবো। আপাতত জেনে রাখো যে অ্যালডিহাইড, অ্যালকোহল, প্রথম হচ্ছে অ্যালকোহলকে যখন আমি অক্সিজেনের সঙ্গে জারণ করাই তখন হচ্ছে অ্যালডিহাইড তৈরি হবে। আর অ্যালডিহাইডকে যখন আমি অক্সিজেনের সঙ্গে জারণ ঘটাবো তখন হবে তোমার অ্যাসিড। এখন এটা ডিপেন্ড করে যে আমি কত ডিগ্রি অ্যালকোহল ব্যবহার করতেছি, সেটার উপরে আবার জারণ কিন্তু মান ভিন্ন। কারণ যেরকম 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে প্রথম জারণে কিন্তু আমি অ্যালকোহল থেকে ডিরেক্ট তোমার অ্যালডিহাইড পাবো না, আমি কিন্তু তখন পাবো কিটোন। যাই হোক, এর বিস্তারিত আলোচনা এইগুলো আমরা একটু পরে আসবো। তাহলে আমরা এখানে দেখি যে বিক্রিয়াটাতে এখানে অ্যান্সারটা একটু ভুল দেওয়া আছে, তোমরা এটা দেখো না, আমি যে অ্যান্সারটা সঠিক দিচ্ছি ওটা দেখো, যে এখানে বিক্রিয়াটি এ কোনটি। ঠিক আছে, তাহলে এই এটা হবে তোমার অবশ্যই একটা অ্যালডিহাইড হইতে হবে, যেহেতু এখানে অ্যালকোহল তৈরি হয়েছে। তাহলে অ্যালডিহাইড কোনটা, তাহলে অবশ্যই ইথানল। ইথানল যেহেতু CH3CHO, ওইখানেও 2টা কার্বন আছে, এখানেও 2টা কার্বন বিশিষ্ট অ্যাসিড, তাহলে অ্যান্সার হবে ইথানল। ওকে, তারপরে 8 নম্বরে আসো, ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেটের ভূমিকা কি। ঠিক আছে, এখানে এই কোয়েশ্চেনটা একটু সম্পূর্ণ তোলা হয় নাই। ঠিক আছে, যাই হোক, ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেট যেটা ছিল, এই কোয়েশ্চেন এটা কিন্তু বলেছিলাম এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, কারণ অ্যামোনিয়াম ফসফেট এবং ছিল অ্যামোনিয়াম কার্বনেট, এই দুইটা কিন্তু ভিনেগারে যে ইস্টের যে সক্রিয়তা, এই সক্রিয়তাটা কিন্তু বৃদ্ধি করে। এখানে পয়েন্ট নেই, কিন্তু একটু জেনে রাখো যে ভিনেগার প্রস্তুতিতে অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম কার্বনেট এই দুইটার ভূমিকা কি ছিল, যে ইস্টের বৃদ্ধিতে সাহায্য করা। ঠিক আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, যেহেতু আমার কিছু মিস্টেকের জন্য এখানে আমি প্রশ্নটা সম্পূর্ণ তুলতে পারিনি, এটা আমার টাইপিং মিস্টেকের জন্য। ঠিক আছে, তারপর 9 নম্বর কোয়েশ্চেনটা আসি। 9 নম্বর কোয়েশ্চেনটা কি, কোনটি অ্যান্টি অক্সিডেন্ট। ঠিক আছে, এটাও আমি ফুল কোয়েশ্চেন তুলিনি, সবগুলো তো ওইভাবে আমি একবারে মানে যেহেতু প্রথম দিকে আমি এগুলো করতেছি, সো তোমরা এই জিনিসটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি এখান থেকে অ্যান্সারটা বলে দিচ্ছি যে নিচের কোনটি অ্যান্টি অক্সিডেন্ট। ঠিক আছে, অ্যান্টি অক্সিডেন্ট তো আমি বলেছি যে তোমার প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট, মুক্তমূলক, তারপর ইলেকট্রন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। তা এখানে বলেছে এইগুলোর মধ্যে কোনটা অ্যান্টিঅক্সিডেন্ট। দেখো তো এ আর সি যে দুটো আমি পয়েন্ট দিচ্ছি, এই দুটোর মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট কিনা, এর দুইটার মধ্যে একটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট না। কারণ প্রথমটা হচ্ছে তোমার একটা প্রিজারভেটিভ, সোডিয়াম অ্যাসিটেট। হ্যাঁ, প্রথমটা একটা প্রিজারভেটিভ, আর 3 নম্বরটা হচ্ছে তোমার এখানে একটা 3 হবে, যাই হোক এখানে বলেছে। আর 3 নম্বর তো হচ্ছে একটা ক্লিটিং এজেন্ট। যদি এখানে BHA, BH3, প্রোপাইল গ্যালেট ইত্যাদি যদি এখানে আমার থাকতো, তখন আমি অ্যান্সার দিতে পারতাম যে এটা একটা অ্যান্টিঅক্সিডেন্ট। ঠিক আছে, তারপরে 10 নম্বর কোশ্চেনে যাই, যে ভিনেগারের অপর নাম কি। ভিনেগারের অপর নাম কি, তোমার ইথানোয়িক অ্যাসিড। ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিডকে বলা হয় ভিনেগার। আচ্ছা, তারপরে আমরা যে কোশ্চেনটা আসি, যে 11 নম্বর, খাদ্য পচনের কারণ কি কি।
এখানে দেখো যে প্রথম কারণ যেটা ওরা বলতে যাচ্ছে সোডিয়াম বেনজোয়েট, এটা কিন্তু খাদ্য পচনের কোনো কারণ হইতে পারে না, কারণ এটা একটা প্রিজারভেটিভ, এটা কিন্তু খাদ্য সংরক্ষণ করে, সেহেতু এটা খাদ্য কোনো পচনের কারণ হইতে পারে না। 2 নম্বর যে পয়েন্ট দেখো যে খাদ্যের জারণ, হ্যাঁ এটা কিন্তু খাদ্য পচনের একটা অন্যতম কারণ, আর এই খাদ্যের জারণ রোধ করার জন্যই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এটা আমার একটা অ্যান্সার। তারপরে দেখো যে অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব, ঠিক আছে, অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব, অ্যান্টিঅক্সিডেন্টের প্রভাব অভাব, অবশ্যই এটা একটা কারণ, কারণ আমি যদি অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার না করি খাদ্য কিন্তু পচন ঘটবেই, ঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 2 ও 3, এখানে পয়েন্ট এই যে 2 ও 3 আছে এখানে, তাহলে অ্যান্সার হবে 2 ও 3, ঠিক আছে। সোডিয়াম বেনজয়েট তো অবশ্যই একটা প্রিজারভেটিভ, এর খাদ্য পচনের রোধ করে, খাদ্য পচনের কারণ না। এখানে দেখো 12 নম্বর কোশ্চেন কোনটা বলছে, মল্টোজ দিয়ে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহার করা হয়। ওই যে দেখো এই কোশ্চেনটা আমি কিন্তু আগের দিন বলেছিলাম যে তোমার হয় সুক্রোজ থেকে তোমার ভিনেগার তৈরি করতে বলতে পারে, বা স্টার্চ থেকে ভিনেগার তৈরি করতে পারে। এই কোয়েশ্চেনটা 22 সালে এই দেখো বরিশাল বোর্ডে এখান থেকে সিকিউটাও দিয়েছে এই ভিত্তিক, এমসিকিউটাও দিয়েছে এই ভিত্তিক। এখন দেখো মল্টোজ থেকে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। এখন সুক্রোজ থেকেও যখন আমি সুক্রোজ থেকে আমি তখন ইনভার্ট চিনি করে ফ্রুক্টোজ বানাইছিলাম, ফ্রুক্টোজ আর গ্লুকোজ তো একসঙ্গে হয়েছিল, তখন আমি ওইটা থেকে যখন আমি তোমার অ্যালডিহাইড তৈরি করছিলাম, প্রথম অ্যালডিহাইড না অ্যালকোহল, প্রথমে তো অ্যালকোহল তৈরি হয়, অ্যালকোহলের ক্ষেত্রে আমার জাইমেজ এনজাইম ব্যবহার হয়েছিল। এখন দেখো মল্টোজ হতে গ্লুকোজ উৎপাদনের ক্ষেত্রে কোন এনজাইম ব্যবহার করা হয়ে থাকে। হ্যাঁ এখানে অ্যান্সারটা দেওয়া নাই, মল্টোজ হতে গ্লুকোজ তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়ে থাকে, অ্যান্সারটা হবে মল্টেজ। হ্যাঁ এখানে অ্যান্সারটা সরি এখানে আমি অ্যালাইন করতে পারিনি, এখানে অ্যান্সার দেওয়াই আছে, এই দেখো ম্যালটেজ এই এনজাইমটা ব্যবহার হয়ে থাকে। এই কোশ্চেনটা ওইখানকার যে সিকিউ, আমি যে ক্লাসটা নিয়েছি ওই ক্লাসের সিকিউটা ভালো করে দেখে আসো যে কিভাবে স্টার্চ এবং সুক্রোজ থেকে কিভাবে তোমার ভিনেগার তৈরি করতে পারে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই কোশ্চেনের কোনো ভুল করার কোনো সুযোগ নেই। তারপরে 13 নম্বর কোশ্চেন যেটা দেখো যে গাঢ় লবণে দ্রবণে খাদ্য ডুবিয়ে সংরক্ষণ করাকে কি বলা হয়। এটা হচ্ছে কিউরিং। হ্যাঁ একটু আগে আমরা দেখে আসলাম কিউরিং। আর একটা যে জিনিস স্মোকিং আমাদের যে জিনিসটা এটা আমাদের সিলেবাসের মধ্যে আছে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। এটা মূলত মাংস জাতীয় খাদ্য যেগুলো আছে, মাংস জাতীয় খাদ্য বা প্রোটিন জাতীয় খাদ্য সেগুলো সংরক্ষণে ব্যবহার করা হয়। ক্যানিং বা কৌটাজাতকরণ আমাদের সিলেবাসে নাই। পিকলিং যেটা একটু জেনে রাখো যে পিকলিংটা হচ্ছে মূলত ভিনেগার দিয়েও তৈরি করতে পারি, পিকলিংটা মূলত আচার। এখন আচারটা আমি দুই ভাগে বানাইতে পারি, এটা ভিনেগারের মাধ্যমে আর একটা তেলমরিচের মাধ্যমে। তেলমরিচের মাধ্যমে বিভিন্ন ধরনের শাকসবজি তারপরে ফলমূল আমরা রেসিমোস তৈরি করার মাধ্যমে সংরক্ষণ করতে পারি। যাক এটা একটা বৃহৎ আলোচনার বিষয়, আপাতত অ্যান্সারটা জেনে রাখো। এটা অ্যান্সারটা স্মোকিং না, এটা অ্যান্সার হচ্ছে কিউরিং। আমি অন্য কিছু মানে বিষয়টা এক্সপ্লেন করেছি না, এখানে মার্কটা দিছিলাম। যাই হোক 14 নম্বর কোশ্চেনে আসো, খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি। খাদ্য নিরাপত্তার সঙ্গে সম্পৃক্ত কোনটি, ওই দেখো আমি কিন্তু প্রথমেই যেই 3টা পয়েন্ট বলছিলাম যে খাদ্য নিরাপত্তার যে 3টা বিধান, এটা তো এমসিকিউতে একটা মাস্ট আইটেম। হ্যাঁ এই দেখো এখানে কিন্তু অলরেডি কোয়েশ্চেনটা একবার আসছে যে নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি, ঠিক আছে। এখন দেখো এখানে কি কি বলছে, অধিক খাদ্য উৎপাদন, উচ্চ ফলনশীল ফসল উৎপাদন, খাদ্য সংরক্ষণ, খাদ্য বিপণন। হ্যাঁ এটা হচ্ছে সরি একটা জিনিস যেটা যে খাদ্য নিরাপত্তার বিধি যেটা, ওই 3টা তো ছিলই, এটা কিন্তু খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত যে 5টা আরও একটা নীতি আছে, ওই নীতিটা সাধারণত কোয়েশ্চেনে আসে না, আমি কিন্তু এই জিনিসটা ভালোভাবে খেয়াল করিনি, এটা কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু একটু ভিন্ন। ওটা যদি বলতো যে খাদ্য নিরাপত্তা বিধি কোনটি এইগুলোর মধ্যে, তখন কিন্তু যে তোমার অধিক খাদ্য উৎপাদন এটা কিন্তু অ্যান্সার হইতে পারতো, ঠিক আছে। কিন্তু এখানে বলেছে খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি। এখন যে 5টা তোমার বিষয় ছিল, সেই 5টা বিষয়টা আমি ওই ক্লাসে স্কিপ করছিলাম, যেহেতু ওইখান থেকে বিষয়টা কোয়েশ্চেন আসে না। এখানেও এই কোয়েশ্চেনটার সঠিক অ্যান্সার দেওয়া নাই, এখানে অ্যান্সারটা এইচ দেখাচ্ছে। আমি যদি পারি এই কোয়েশ্চেনটা আমি একটু পরে সলভ করে দিচ্ছি, ঠিক আছে। 15 নম্বর একটু কোয়েশ্চেনে আসি, যেহেতু এই কোয়েশ্চেনটা একটু ভুল আছে। ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানির বিক্রিয়া করে কোন গ্যাসটি উৎপন্ন করে, ঠিক আছে, এটা হচ্ছে কার্বন মনোক্সাইড গ্যাস হবে। ওকে, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়া করে অবশ্যই কার্বন মনোক্সাইড তৈরি হয়। একটু দাঁড়াও, সরি এখানে এখানে এটা ঠিক ভুল না, এটা একটা ভুল অ্যান্সার।
ক্যালসিয়াম, এটা একটা জৈব যৌগের কোশ্চেন, এটা এই রিলেটেড এখানে কোশ্চেনের মধ্যে অ্যাড করছে কি জন্য আমি জানি না, টেস্ট পেপারে দেখছিলাম ওইখান থেকে আমি দিছি। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়া করলে কিন্তু তোমার প্রথমে ওটা অ্যালডিহাইড তৈরি হয়। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়া কিন্তু অ্যালডিহাইড তৈরি হয়। এটা এটা জৈব যৌগের কোশ্চেন, এটা এখানে ভুল করে দেওয়া হয়েছে। যাই হোক, জেনে রাখো যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়ায় তোমার অ্যালডিহাইড তৈরি হয়। 16 নম্বরটা যেটা দেখো যে কোনটি জীবাণুনাশক, কোনটি জীবাণুনাশক, এটা যদি কোশ্চেনে বলা হয়েছে প্রথমে দেওয়া হয়েছে ফর্মালডিহাইড, বেনজয়েড, ভিনেগার, কিটোন, ঠিক আছে। এই কোশ্চেন এখানে তো বললেছে জীবাণুনাশক কোনটা, জীবাণুনাশক তো ভিনেগার বোঝাই যাচ্ছে এখানে যে এই ভিনেগারটা তার প্রিজারভেটিভ, বেনজয়েডের প্রিজারভেটিভ, কিন্তু এখানে যেহেতু এই দুইটাই অ্যান্সার হয়, বেনজয়েডও এক প্রকার জীবাণুনাশক, ঠিক আছে। তাহলে বেনজয়েড, ভিনেগার দুইটাই জীবাণুনাশক। খাদ্য সংরক্ষণে কোনটি ব্যবহৃত হয়, আবার দেখো সে একই টাইপের কোশ্চেন, লবণ, সোডিয়াম ক্লোরাইড, ভিনেগার। হ্যাঁ, এখানে বলেছে ভিনেগার, এটা বহুপদী কোশ্চেন যে এরা খাদ্যের ব্যাকটেরিয়া ধ্বংস করে, অবশ্যই ধ্বংস করে। খাদ্য, এটা পদ্য হয়ে গেছে, এটা খাদ্য হবে, খাদ্যের বা খাবারের রুচি বৃদ্ধি করে। হ্যাঁ, এটাও ঠিক আছে, রক্ত সঞ্চালন কমায়। এরম কোন ভিনেগার কিন্তু এরম কোনো কাজ নেই যে রক্ত সঞ্চালন কমাবে, ঠিক আছে। এটার অ্যান্সার হবে কিন্তু তোমার 1 ও 2। ভিনেগারের কাজ কিন্তু রক্ত সঞ্চালন কমানো না। আচ্ছা, এই কোয়েশ্চেনটার অ্যান্সার তো আমরা জানলাম। ও সরি, আরেকটা জিনিস যেটা এই কোয়েশ্চেনটা আমার এখন আবার খেয়াল পড়লো যে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়ায় গ্যাস বলেছে না, গ্যাস। আমি এখানে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়ার কথা ভাবছিলাম, যে পানি বলেছে, পানি যখন পানি বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে, তখন কিন্তু তোমার অ্যালডিহাইড উৎপন্ন হবে না, তখন কিন্তু তৈরি হবে অ্যালকিন। ইয়েস, অ্যালকিন তৈরি হবে। অর্থাৎ এখানে যদি কোয়েশ্চেনটা এরকম ভাবে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়া কি তৈরি হয়, এখানে তো অপশন নাই, যদি এই অপশনটা আমি তুলতে পারিনি, এটা হচ্ছে অ্যান্সার হবে ইথাইন, ঠিক আছে। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে পানির বিক্রিয়ায় কোনটি তৈরি হয়, সেটা হবে ইথাইন, বা যদি তোমার অ্যালকাইন থাকে অ্যান্সার, অ্যালকাইন অ্যান্সারটা দিয়ে আসবা, ঠিক আছে। আর জৈব যৌগের যে বিক্রিয়াটার কথা বলছিলাম, যে তোমার ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে তোমার কি বিক্রিয়া করলে অ্যালডিহাইড তৈরি হবে, সেটা হচ্ছে 20% মার্কুরিক সালফেট এবং হচ্ছে 2% সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া, ওইটা থেকে তোমার তৈরি হবে হচ্ছে অ্যালডিহাইড। এবং যাই হোক, ওইটা এই 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 ক্লাস ভিত্তিক কোনো টপিক না, আমরা যখন জৈব যৌগ করবো ওই জিনিসটা আমি এক্সপ্লেন করবো, ঠিক আছে। তো তাহলে তোমাদের কাছে সরি যে ওই জিনিসটা আমি একটু ভুল ইনফরমেশন দিয়েছিলাম, তোমরা ওই জিনিসটা একটু কারেক্ট করে নিও। আচ্ছা, কোন এনজাইমের প্রভাবে ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়। আচ্ছা, ইনভার্ট চিনির প্রভাবে চিনি হতে ইথানল তৈরি করা হয় কোনটা, তাহলে এই কোশ্চেনটা যদি বলা হয়, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হবে জাইমেস। আমরা আগের দিন বিক্রিয়াতে দেখছিলাম জাইমেস এনজাইমের প্রভাবেই মূলত ইনভার্ট চিনি হতে ইথানল তৈরি হয়ে থাকে। তারপরে কোশ্চেনটা কোনটা, যে 20 নম্বর, যে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতি কি নামে পরিচিত। ভিনেগার দ্বারা হচ্ছে এটা এটা হচ্ছে পিকলিং হবে। হ্যাঁ, আমি তো আগেই বলেছি পিকলিংকে আমরা দুই ভাগে বলতে পারি, যে হয় তেল মরিচের দ্রবণ দ্বারাও খাদ্য সংরক্ষণ করা যেতে পারে, আর একটা ভিনেগার দিয়েও পিকলিং তৈরি করা যেতে পারে। তাহলে পিকলিং হবে হচ্ছে ভিনেগার দ্বারা খাদ্য সংরক্ষণের নাম পিকলিং, ঠিক আছে। আগের কোশ্চেনটা হচ্ছে, আগের যে কোশ্চেনটা ছিল ওটা জাইমেজ অ্যান্সার হবে। আর ইনভার্টেজ কখন হতো, যখন তোমার সুক্রোজ থেকে ইনভার্ট চিনি তৈরি করতাম, তখন ইনভার্টেজ বা সুক্রেজ ব্যবহার করতাম। সুক্রেজ বা ইনভার্টেজ কিন্তু দুইটাই ব্যবহার করা সম্ভব। আচ্ছা, তারপরে আমরা যেটা আসি ভিনেগার, ভিনেগারে আবার একটা বহুপদী দিয়েছে, যে 1 নম্বর এরা ব্যাকটেরিয়া ধ্বংস করে, 2 নম্বর এরা হাইড্রোজেন বন্ধন গঠন করে, তারপর 3 নম্বর হচ্ছে এরা তীব্র অম্ল। হ্যাঁ, এখন ভিনেগার তো প্রথমেই আমি বলে রাখি যে ভিনেগার তো তীব্র অম্ল কোনোদিনও সম্ভব না। তোমার প্রথম যেটা দেখো যে ভিনেগারে ব্যাকটেরিয়া ধ্বংস করে, হ্যাঁ অবশ্যই ব্যাকটেরিয়া ধ্বংস করে, যেহেতু এটা একটা প্রিজারভেটিভস। তারপরে হচ্ছে হাইড্রোজেন বন্ধন দেয়, অবশ্যই হাইড্রোজেন বন্ধন দেয়, যেহেতু এখানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের বন্ধন আছে। এখন আরেকটা জিনিস এখানে তোমাদের একটু জানাই দিই, যেহেতু এটা এটা আবার তোমার পর্যায়বৃত্ত ধর্মে আছে, যে হাইড্রোজেন বন্ধন দেয় কারা কারা, মানে কাদের সঙ্গে কাদের হাইড্রোজেন বন্ধন সম্ভব। এটা মনে রাখা সহজ হচ্ছে, হাইড্রোজেনের সঙ্গে নফ যুক্ত থাকবে, নফ অর্থাৎ নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন, এই তিনটা যখন আমার হাইড্রোজেনের সঙ্গে সংযুক্ত থাকবে, তখনই একমাত্র আমার হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে। হাইড্রোজেন বন্ধন একটি খুব দুর্বল বন্ধন,
ঠিক আছে, তাহলে আমার এইটার ক্ষেত্রে অ্যান্সার কি হবে যে ভিনেগারের কাজ কোনটা, যে ব্যাকটেরিয়া ধ্বংস করে, হাইড্রোজেন বন্ধনে দেয়, কিন্তু এটা তীব্র অম্ল না, এটা একটি দুর্বল অম্ল। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে 1 ও 2। সরি, এটা ডিস্টার্ব করছে। ঠিক আছে, ওকে। 22 নম্বর কোশ্চেনে আসি। ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত? এই দেখো, আবার এবার কিন্তু কোশ্চেন বলছে যে ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত। ঠিক আছে, এখানে কোশ্চেনটার পয়েন্ট যেগুলো দেওয়া আছে এগুলো আমি কোশ্চেন যখন করছিলাম, টাইপ করছিলাম, তখন ছিল এটা অভ্রতে। আমি যখন পিডিএফ এগুলো সব শিফট করি, যখন আমি অ্যালাইনমেন্ট করি, তখন এগুলো তোমার বিজয়তে কনভার্ট হয়ে যায়, তো আমি অনেক কিছু চেঞ্জ করতে গিয়ে এগুলো চেঞ্জ করতে পারিনি। তো এখানে এর একটাও অ্যান্সার না, অ্যান্সার হবে ভিনেগারের ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ হবে 6 থেকে 10%। ঠিক আছে, অ্যান্সারটা কি 6 থেকে 10%। এই যে ডি নম্বরটা না, এই যে 6 থেকে 10% আমি এখান থেকে ক্লিয়ার করতে, এখানে যে 12 দেখতেছে, 24 দেখতেছে, আমি কিন্তু এরকম লিখতে চাইনি। আমি দেখাইতে চাচ্ছি 1 থেকে 2%, 2 থেকে 4%, 4 থেকে 6%, বা লাস্টেটা আছে 6 থেকে 10%। হিসাব অনুযায়ী কিন্তু দেখো যে এইগুলোর মধ্যে এটাই অ্যান্সার। হ্যাঁ, মনে করো এই যে এর মাঝখানে একটা হাইফেন চিহ্ন আছে, অর্থাৎ 6 থেকে 10% পরিমাণ থাকবে। যাই হোক, যেহেতু আমরা অ্যান্সারটা নিয়ে আমাদের মেইন কনসার্ন, আমরা কোশ্চেনের ফরম্যাটটা দেখবো না। 23 নম্বরে আসি। 23 নম্বরে হচ্ছে নিচের কোন মিশ্রণটি ভিনেগার? নিচের কোন মিশ্রণটি ভিনেগার? একটু আগে আমরা দেখলাম যে এখানে এই যে ভিনেগার বলে হচ্ছে, একটু দাঁড়া আমি একটু দেখে নিই। ঠিক আছে, এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, 2 নম্বরটা হবে অ্যান্সার। এখানে থ্রিটা আমার এখানে দিতে খেয়াল নাই, এটা যেহেতু তোমার ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে পানির একটা বিক্রিয়া আসবে, এখানে আমার থ্রিটা দিতে মনে নাই, এটা হবে বি অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড 6 থেকে 10% জলীয় দ্রবণ। যাই হোক, 24 নম্বর কোয়েশ্চেনটা আসি। আমি বারবারই বলছি যে আমি যেহেতু প্রথম দিকে তোমাদের ক্লাস নিচ্ছি, ইনশাল্লাহ সামনের দিকে এই সমস্যাগুলো আর থাকবে না। আমি আমার সর্বোচ্চটা চেষ্টা করব যে যেই ওয়ান শট এমসিকিউ হোক বা সিকিউ ক্লাসগুলোতে হোক, যত সম্ভব মিস তোমার তো ভুল তথ্যটা কম দেওয়ার, কারণ আমরাও তো প্রথম প্রথম ক্লাস নিচ্ছি। তোমরা জানোই যে আমরা কেবলমাত্র অ্যাডমিশন জার্নি কমপ্লিট করছি, এবং এইখানে আমাদের এক্সপিরিয়েন্সও কম। সো এইটা কোনো ফ্যাক্ট না। তোমরা দেখো যে আমাদের ক্লাসটা তোমাদের ভালো লাগছে কিনা, কারণ আমাদের প্রতিটা ক্লাসে ভালো হওয়ার অনুপ্রেরণা হচ্ছে তোমরা। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, ইনশাল্লাহ আমরাও সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যাই হোক, আমাদের 24 নম্বর কোশ্চেন যেটা আসি, যে কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে? কোনটি থেকে ভিনেগার প্রস্তুতি অপেক্ষাকৃত সহজ হবে? সেটা হলো তোমার কি বলেছে, এটা অ্যান্সার হবে খেজুরের রস। হ্যাঁ, খেজুরের রস থেকে তোমার ভিনেগার তৈরি খুবই সহজ। আর এখানে সরি 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 এখানে খেজুরের রসটা অ্যান্সার হবে না, এখানে অ্যান্সার হবে ইথানল। আমি ইথানলটা খেয়াল করিনি। যদি ইথানল যদি কোয়েশ্চেনে অ্যান্সার না দেওয়া থাকতো, তখন কিন্তু খেজুরের রস আমার অ্যান্সার হতো। খেজুরের রস হইতে পারতো, তারপরে মল্ট এক্সট্র্যাক্ট হইতে পারতো। এটা ডিপেন্ড করে যে কোয়েশ্চেনে আমার কোনটা দেওয়া আছে। এখানে আমার যেহেতু ইথানল অলরেডি দেওয়া আছে, তাহলে আমার ইথানলই অ্যান্সার হবে। আর যদি ইথানল দেওয়া না থাকতো, তখন কিন্তু আমার অ্যান্সার হতো খেজুরের রস। ঠিক আছে, আচ্ছা। তারপরে 25 নম্বর যে কোয়েশ্চেন, ভিনেগার। ভিনেগারের কাজটা কি? ভিনেগার হচ্ছে, এটা আবারও সেই একই কোশ্চেন, আবার রিপিট হয়েছে। রাজশাহী বোর্ড 2021 সালে এটা আবার আসছিল। যাই হোক, এই কোশ্চেনটা আমরা সমাধান না করি, যেহেতু আগে একবার দেখে আসছি। ভিনেগার খাদ্য সংরক্ষণ করে, এটা আমরা এটা এটা নতুন কোশ্চেন। যে এখানে দেখো, খাদ্যের জারণ রোধের মাধ্যমে, অবশ্যই এটা ওর টেকনিক। 2 নম্বর হচ্ছে খাদ্যের পিএইচ কমানো। আচ্ছা, 2 নম্বর যেটা ছিল, যে প্রথমটা ছিল যে খাদ্যের জারণ রোধের মাধ্যমে। হ্যাঁ, এটা সঠিক আছে। খাদ্যের জারণ ক্রিয়া রোধের মাধ্যমে তো হবেই। আর একটা যে জিনিস, যে 2 নম্বরটা দেখো, খাদ্যের পিএইচ কমানো। অবশ্যই খাদ্যের পিএইচ তো না কমাইলে তো ব্যাকটেরিয়া তো সার্ভাইভ করে যাবে। আর মূলত পিএইচ এর কমানোর উদ্দেশ্য হচ্ছে যাতে ব্যাকটেরিয়া বাঁচতে না পারে। তাহলে 2 নম্বরটাও সঠিক। 3 নম্বরটা দেখো, খাদ্যের ব্যাকটেরিয়া ইস্টের বিরুদ্ধে প্রতিরোধ করার মাধ্যমে। ও, এটাও তাহলে সঠিক আছে। তাহলে অ্যান্সার হবে 3টাই। ঠিক আছে, 27 নম্বর কোশ্চেনটা আসি। দেখো, কুইক ভিনেগার প্রস্তুতিতে কোন ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সহায়তা করে? ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও এখানে টাইপিং মিস্টেক হয়েছে। তাহলে আমি এই কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু আমি আগে বলে দিছি, যে ইস্টের বা কোনটি ব্যাকটেরিয়া বৃদ্ধিতে সাহায্য করে, বা ইস্টের বৃদ্ধিতে সাহায্য করে? সোডিয়াম নাইট্রেট এবং সোডিয়াম ফসফেট। সরি, এখানে আমার মনে হয় কোনো ক্লাস ফোন আসছে, আমি ফোনটাকে একটু স্কিপ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা।
সরি ক্লাসে ডিস্টার্ব করার জন্য। আমি একটু পরে এই জিনিসগুলো সলভ করতেছি। আচ্ছা, আমরা এই জিনিসে আসি। কুইক ভিনেগার যেটা, কুইক ভিনেগার প্রস্তুতে ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়ক হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এখানে তো আমি বলেছি যে আগের বার ওই যখন ক্লাস নিয়েছিলাম ওই ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে দুইটা জিনিস আমার অবশ্যই এমসিকিউতে আসবে, যে কোন দুইটা ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সহায়তা করে বা ইস্টের বৃদ্ধিতে সহায়তা করে। তাহলে আমার অ্যান্সারটা কি ছিল যে সোডিয়াম ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট এবং অ্যামোনিয়াম কার্বন, এই দুইটা হবে অ্যান্সার। তাহলে এখানে তো আমি এখানে এটাই দেখো অ্যামোনিয়াম কার্বনেট, এখানে টুটা আমার দ্বিতীয় মিসিং হয়েছে। যাই হোক, এটা হচ্ছে অ্যান্সার হবে অ্যামোনিয়াম কার্বনেট। যদি অ্যামোনিয়াম ফসফেট থাকতো অ্যামোনিয়াম ফসফেটও অ্যান্সার হইতে পারতো। আচ্ছা, 28 নম্বর কোশ্চেন যেটা, এটা 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 তো আমি ক্লিয়ার করছি যে কুইক ভিনেগার এটা ব্যাকটেরিয়াও বলতে পারে, ইস্টও বলতে পারে। ইস্ট তো এক প্রকার ব্যাকটেরিয়া, ঠিক আছে, এতে কনফিউশন যেন না হয়, ব্যাকটেরিয়া বা ইস্ট একই। অ্যান্সারটা হবে অ্যামোনিয়াম কার্বনেট এবং অ্যামোনিয়াম ফসফেট। 28 নম্বর কোশ্চেনটা আসো যে কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ফ্রুক্টোজ ইথানলে তৈরি হবে, গ্লুকোজ ও ফ্রুক্টোজ ইথানল তৈরি হবে। এখানে কোশ্চেনের অ্যান্সারের পয়েন্টটা দেওয়া নাই, একটু এই পয়েন্ট আছে, এই দেখো জাইমেজ অ্যান্সার। হ্যাঁ, একটু অ্যালাইনমেন্ট একটু ভুল হয়েছে, কিন্তু অ্যান্সারটা হবে জাইমেজ। অর্থাৎ কোন এনজাইমের প্রভাবে গ্লুকোজ ফ্রুক্টোজ ইথানলে তৈরি হয়। এখানে যদি কেউ গ্লুকোজ ফ্রুক্টোজের জায়গায় যদি তোমার ইনভার্ট চিনি দিয়ে দেয় তখন যেন আবার কনফিউজ হয় না, কারণ তোমার ইনভার্ট চিনি যেটা, ইনভার্ট চিনি মানে তো গ্লুকোজ ও ফ্রুক্টোজের মিশ্রণ, ঠিক আছে। তাহলে আমরা 29 নম্বর কোয়েশ্চেনটা দেখি যে ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ কত। ভিনেগারের মধ্যে ইথানোয়িক অ্যাসিডের পরিমাণ হচ্ছে তোমার 6 থেকে 10%। এই কোয়েশ্চেনটা আমরা আগেও একবার দেখছি, এখানে আমরা না দেখি। হ্যাঁ, আমরা পরের কোয়েশ্চেনটা যে অঙ্কিত, এই যে একটা কোয়েশ্চেন আসছে যে অঙ্কুরিত বার্লি হতে প্রস্তুতকৃত ভিনেগার কোনটি। হ্যাঁ, এটা অ্যান্সার হবে মল্ট, ঠিক আছে, এটা যশোর বোর্ডের কোয়েশ্চেন, এটা অ্যান্সার হবে মল্ট। তোমরা এই অ্যান্সারটা অ্যাভয়েড করার চেষ্টা করো, অ্যান্সারগুলো কিন্তু সব ক্ষেত্রে সঠিক না, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা সব ক্ষেত্রে সঠিক না। আচ্ছা, তারপর আমরা আসি যে 32 নম্বর অ্যান্সারটা আমি একটু কেটে দিই, অ্যান্সার কিন্তু সবগুলোর ক্ষেত্রে সঠিক না। তারপরে 32 নম্বরটা একটু দেখো যে ভিনেগার কিভাবে ব্যাকটেরিয়া ধ্বংস করে। ভিনেগার হচ্ছে প্রথমত প্রোটিন ভেঙে, যে পয়েন্টে কি কি আছে যে প্রোটিন ভেঙে প্রোটিনের গঠন ভেঙে দিয়ে দ্রবণের গ্লুকোজের মান কমিয়ে পিএইচ এর মান কমিয়ে দিয়ে পিএইচ এর মান বৃদ্ধি করে। তা আমরা তো জানি ভিনেগার তো মূলত অম্ল, তা এখানে পিএইচ এর মান বাড়া কমার একটা কিন্তু বিষয় আছে। ভিনেগার মূলত কাজ করে যে অম্লীয় পরিবেশটা সৃষ্টি করে, অম্লীয় পরিবেশ সৃষ্টি করার মাধ্যমেই কিন্তু ব্যাকটেরিয়ার দমনটা করে। তাহলে এই কোয়েশ্চেনের টাইপের আগের কোয়েশ্চেন আমি সমাধান করছি। তাহলে এখানে অ্যান্সারটা হবে দ্রবণের পিএইচ কমিয়ে দিয়ে, ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে দ্রবণের পিএইচ কমিয়ে দিয়ে। আচ্ছা, 33 নম্বরে আমি যেটা আসি, সমমোলার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয়। সমমোলার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে বলা হয় ইনভার্ট চিনি। একটু আগে আমি এই কোয়েশ্চেনটা অন্য একভাবে আসছিল, সেই কোয়েশ্চেনটা এখানেও আসছে যে সমমোলার গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণকে কি বলা হয়, সেই মিশ্রণটাকে বলা হবে ইনভার্ট চিনি, ঠিক আছে। আচ্ছা, 34 নম্বরে আসো, মল্ট মিশ্রণের নিচের কোনটি আছে। মল্ট মিশ্রণের নিচের কোনটি আছে, কোয়েশ্চেনে পয়েন্টে কি কি আছে, ইথানল, মিথানল, ইথানল এবং ভিনেগার। মল্ট মিশ্রণের নিচে কোনটি আছে, ঠিক আছে, মল্ট মিশ্রণের মিশ্রণ আছে ইথানল আছে। এই কোয়েশ্চেনটা একটা মুখ্য তোমার জ্ঞানমূলক কোয়েশ্চেন, সো এর আর কোনো এক্সপ্লেনেশন গেলাম না, এটা কুমিল্লা বোর্ডে আসছে 21 সালে। আচ্ছা, ভিনেগার, ভিনেগারটা একটু দেখো, আবার ভিনেগার ভিত্তিক কোশ্চেন, 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড। তা এখানে দেখো অ্যাসিটিক অ্যাসিড আর ইথানোয়িক অ্যাসিড একই, সমস্যা নেই। খাদ্য সংরক্ষণ হিসেবে ব্যবহার করা যায় শক্তিশালী অ্যাসিড, এই 1 আর 2 হবে অ্যান্সার, 3টা কিন্তু অ্যান্সার হবে না, কারণ অ্যাসিটিক অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড দুইটাই এক। কেউ যদি আবার অ্যাসিটিক অ্যাসিডের জায়গায় যদি ইথানোয়িক অ্যাসিড দেখে বা ইথানোয়িক অ্যাসিডের সঙ্গে জায়গায় যদি অ্যাসিটিক অ্যাসিড দেখে, অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়, কিন্তু দুইটাই কিন্তু একই জিনিস, ঠিক আছে। তাহলে 35 নম্বরের অ্যান্সারটা হবে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড। তারপরে তোমার আচ্ছা, আমার পিপাসা পাইছিল, একটু পানি খেয়ে আসলাম আর কি। হ্যাঁ, সরি ফর ইন্টারাপশন। আমরা কত নম্বর কোশ্চেন ছিলাম জানো, 25 নম্বর কোশ্চেনে। আমরা এখন আসি হচ্ছে 34 নম্বর কোশ্চেন যেটা আসি। 25 নম্বর কোশ্চেনের অ্যান্সার যেটা আমি বললাম যে 6 থেকে 10% অ্যাসিটিক অ্যাসিড এবং খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়, এবং এটা কিন্তু দুর্বল অ্যাসিড। এটা এই টাইপের কোশ্চেন দেখো, ভিনেগার ভিত্তিক কোশ্চেন কিন্তু প্রচুর আসছে। তাহলে আমরা 36 নম্বর কোশ্চেন একটু দেখে আসি, ভিনেগার সংশ্লিষ্ট, আবার দেখো সে ভিনেগার সংশ্লিষ্ট। তুমি মনে করো ভিনেগার থেকে কোশ্চেন পড়ে গেছে অলরেডি, প্রত্যেকবার যেহেতু ভিনেগার থেকে কোশ্চেন আসছে, এই বছর আসবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। ভিনেগারের সংশ্লিষ্ট তথ্যসমূহ কি, পিএইচ এর মান 4.74, হ্যাঁ এটা সঠিক আছে। এটা ব্যাকটেরিয়া বৃদ্ধিতে বাধা দেয়। পিকলিং প্রক্রিয়ায় সবজি সংরক্ষণ করা সম্ভব, হ্যাঁ এটাও সম্ভব।
প্রোটিনের বিয়োজন সহজ করে। এর মানে কি বোঝাচ্ছে দেখো, হ্যাঁ, প্রোটিনের বিয়োজন সহজ করে বলতে কিন্তু এইটা সেই তোমার ব্যাকটেরিয়ার যে রিসেপ্টর সাইটগুলো ছিল না নিষ্ক্রিয় করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এখানে প্রোটিনের বিয়োজনটাও কিন্তু সেই একই বিষয়। তাহলে এটাও কিন্তু অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সার কিন্তু তিনটাই হবে, 3 নম্বর অ্যান্সার, 1 2 3 তিনটাই, ঠিক আছে। তারপরে 37 নম্বর কোয়েশ্চেন দেখি, নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, আবার একটা ওই টাইপের কোয়েশ্চেন আছে, এই দেখো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডের এই কোয়েশ্চেনটা প্রায় প্রত্যেকবারই পড়ে। 38 নম্বর কোয়েশ্চেনটা কি, আবার দেখো ভিনেগার ভিত্তিক কোয়েশ্চেন, কতবার যে ভিনেগার ভিত্তিক কোয়েশ্চেন পড়বে এর কোনো তোমার হিসাব নাই। পিকলিং এ আমরা যেহেতু এই কোয়েশ্চেনটা বারবার পড়তেছে, দেখি এখানে যদি অপশনে ভিন্নতা থাকে এটা আমরা সলভ করব, যে পিকলিং এ ব্যবহার করা, হ্যাঁ ভিনেগার পিকলিং এ অবশ্যই ব্যবহার করা হয়। 2 নম্বর কি বলেছে, অণুজীবী সক্রিয় স্থানকে প্রশমিত করে, হ্যাঁ এটাও সঠিক আছে। এই কথাগুলো কিন্তু একটু বুঝতে হবে, অণুজীবী সক্রিয় স্থানকে প্রশমিত করে, প্রশমিত করা কিন্তু নিষ্ক্রিয় করা বা প্রশমিত করা দুটাই কিন্তু একই জিনিস বোঝায়, ঠিক আছে। তাহলে অ্যান্সার কিন্তু 2 নম্বরটাও সঠিক। 3 নম্বরটার ক্ষেত্রে দেখো খাদ্যের ফার্মান্টেশন করা, না ভিনেগার ও খাদ্যের ফার্মান্টেশন ঘটায়, খাদ্যের ফার্মান্টেশন বলতে গেলে কিন্তু খাদ্যের জারণ ঘটায়। এখানে তোমার ভিনেগার এখানে খাদ্যের কিন্তু জারণ ঘটায় না, জারণকে রোধ করে। কারণ ভিনেগার যদি খাদ্যের ফার্মান্টেশনই ঘটাইতো তাহলে তো সেই খাদ্যটা আর কি দূষিত হয়ে যেত, অর্থাৎ খাদ্যটার পচন ঘটতো। আর মূলত ভিনেগার তো খাদ্যের ফার্মেন্টেশন ঘটায় না। তাহলে অ্যান্সার হবে 1 ও 2। তারপরে হচ্ছে তোমার 29 নম্বর রসগোল্লা চিনি সিরাপে সংরক্ষণ করা হয় কারণ, এই কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, কারণ এইটা একটা রেয়ার কোশ্চেন, এই টাইপের কোশ্চেন কিন্তু সাধারণত আসে না। তাহলে এই দেখো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, এই কোশ্চেনটার অ্যান্সার হবে তোমার চিনির আগে পয়েন্টগুলো আমরা একটু দেখি যে কি কি আছে। চিনির পানির সাথে বন্ধন তৈরি করে, ঠিক আছে। তারপর অণুজীবের দেহে হতে পানি শোষণ করে, ঠিক আছে। সরাসরি অণুজীবকে ধ্বংস করে, হ্যাঁ এটা কিন্তু একটা পয়েন্ট, হ্যাঁ পয়েন্টের পরে এটুকু হচ্ছে কোয়েশ্চেন, যাই হোক এটা আমরা গ্যাপ দেওয়া হয়নি। তাহলে এই পয়েন্ট কি কি, যে ও চিনির পানির সাথে বন্ধন গঠন করে, অণুজীব দেহ হতে পানি শোষণ করে, সরাসরি অণুজীবকে ধ্বংস করে। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে কিন্তু 1 ও 2। কারণ চিনি সিরাপে যে তোমার খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া, এটা কিন্তু একটা প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ প্রক্রিয়া, এবং প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ প্রক্রিয়ায় মূলত যে কাজটা তো আমি বলেছি যে সে কেস হার্ডেনিং এর ক্ষেত্রে হোক, কিউরিং এর ক্ষেত্রে হোক, বা চিনি দ্রবণের ক্ষেত্রে খাদ্য সংরক্ষণ করাই হোক না কেন, তাদের একটা অন্যতম মূল উদ্দেশ্য হচ্ছে খাদ্যের বহিঃত্বক থেকে পানিটাকে বের করে নেওয়া। কারণ খাদ্যের বাইরের ত্বকে যদি পানি যদি বেশি থাকে তাহলে পানীয় সক্রিয়তার দরুন সেই খাদ্যর দ্রব্যে মূলত পচনটা বেশি ঘটে, সেটা ইস্ট কর্তৃক হইতে পারে, মোল্ড কর্তৃক হইতে পারে, বা ব্যাকটেরিয়া কর্তৃকও হইতে পারে, সেটা ডিপেন্ড করে না। তাহলে অ্যান্সার হবে 1 আর 2। আর চিনি রসগোল্লা সিরাপে ব্যবহার করা হয় যে সরাসরি অণুজীবকে ধ্বংস করতে পারে না, কিন্তু এটা কোনো চিনি সিরাপের বৈশিষ্ট্য না। তারপরে আমরা 40 নম্বর কোয়েশ্চেন, এই দেখো সিরকা থেকে একটা কোয়েশ্চেন আসছে। সিরকা আর ভিনেগার একই, অনেকে কনফিউশন হইতেই পারে। সিরকা হলো অ্যাসিডিকের 6 থেকে 10%, এরা 6 থেকে 10% দিচ্ছে, অবশ্যই সঠিক আছে, সমস্যা নেই। আমি যে কোয়েশ্চেনটা বলছিলাম 4 থেকে 10%, এটা মতভেদে, যদি কোনো জায়গায় মতভেদে যদি সিরকার ক্ষেত্রে 4 থেকে 10%-এর যদি কোনো পয়েন্ট থাকে তাহলে 6 থেকে 10% না দিয়ে 4 থেকে 10% দেওয়াটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। খাদ্যের পিএইচ সমতা বজায় রাখে, হ্যাঁ খাদ্যের পিএইচ সমতাটা বজায় রাখে। তোমার ফুড প্রিজারভেটিভে এখানে কোশ্চেন, এটা কিন্তু সঠিক না, খাদ্যের পিএইচ সমতা বজায় রাখে না, কিন্তু খাদ্যের পিএইচটাকে আর কমায় দেয়, ঠিক আছে, খাদ্যের পিএইচটাকে কমায় দেয়। এটা যদি আর একটা পয়েন্ট ছিল, এটা লেখা হয় নাই, যাই হোক। যদি এখানে যদি 3 নম্বর পয়েন্ট যদি কোনটা ছিল আমার খেয়াল নাই, যদি 1 নম্বর অ্যান্সার থাকে তাহলে এটাই হবে, অ্যাসিটিক অ্যাসিডে 6 থেকে 10% জলীয় দ্রবণ। তারপরে 41 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো, অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো জারণ ক্রিয়াকে মন্থর করা, তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা, পানি শোষণ করা। এখন এখানে একটু দেখো যে কি কি আছে, জারণ ক্রিয়াকে মন্থর করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, পানি শোষণ করা। আমি এখানে একটু এক্সপ্লেন দেখি যে জারণ ক্রিয়াকে মন্থর করা কি অ্যান্টিঅক্সিডেন্ট কাজ? অবশ্যই, কারণ অ্যান্টিঅক্সিডেন্টের প্রধান কাজই তো এটা, যে খাদ্যের জারণ ক্রিয়াকে যদি আমি মন্থর যদি আমি না করতে পারি তাহলে তো আমার আসল উদ্দেশ্যটাই সম্পন্ন হচ্ছে না। অ্যান্টিঅক্সিডেন্ট মানে কি? জারণ বিরোধী, হ্যাঁ, তাহলে অবশ্যই জারণ ক্রিয়াকে মন্থর করতেছে। তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, পানি শোষণ করা, এই দুইটা কাজ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের না। হ্যাঁ, এখানে লাল চিহ্ন দিয়ে মানে কিন্তু সঠিক সেটা বোঝাইতে চাইনি, আমি এটা বলতে চাচ্ছি এই দুটো অ্যান্সার হবে না, অ্যান্সার হবে কি জারণ ক্রিয়াকে মন্থর করা, অর্থাৎ অ্যান্সার হবে শুধুমাত্র 1। 42 নম্বর কোয়েশ্চেনটায় আসো। 42 নম্বর কোয়েশ্চেনটা কি, ভিনেগার খাদ্য সংরক্ষণ করে কি? ভিনেগার খাদ্য সংরক্ষণ করে
কোয়েশ্চেনটা আবার সে একই টাইপের কোয়েশ্চেন, ওই আবার এই কোয়েশ্চেনটা এটা রাজশাহী বোর্ডে একবার পড়লো, আমি একটু আগে দেখছিলাম 1 ও 2 নম্বর অ্যান্সার হবে, আবার রিপিট করছে, এই জন্য এটাকে আমরা স্কিপ করলাম। কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? আচ্ছা এই কোয়েশ্চেনটা আবার দিছে, যে দেখিনি কোয়েশ্চেনের পয়েন্ট কি কি আছে। হ্যাঁ আচ্ছা এখানে কোয়েশ্চেনের পয়েন্ট কি কি আছে দেখি। নিচের কোনটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট? প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট আমরা কি কি দেখছিলাম, যে তোমার ভিটামিন এ, সি, ই এবং তোমার অধাতব সেলেনিয়াম, এটাই কিন্তু ছিল প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। আর প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলো, সেগুলোই হচ্ছে ইলেকট্রন শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্ট। আর তোমার কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট ছিল কি কি, বিএইচএ, বিএইচসি, টিবিএইচকিউ, প্রোপাইল গ্যালেট এবং মুক্তমূলক শোষণকারী অ্যান্টিঅক্সিডেন্টগুলোও ছিল এগুলো। তাহলে এখানে অ্যান্সার কি কি আছে, এডিডিএ, বিএইচএ, এখানে আমার অত কিছু দেখার দরকার নেই, যেহেতু এখানে বলেছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্সার হবে প্রোপাইল গ্যালেট। ঠিক আছে, অ্যান্সার এটাই। 44 নম্বর কোনটা বলেছে, যে গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতে ব্যবহৃত এনজাইম কোনটি? গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতে এনজাইম হলো জাইমেজ এনজাইম। ঠিক আছে, গ্লুকোজ হতে অ্যালকোহল তৈরিতে গ্লুকোজ হতে অ্যালকোহল প্রস্তুতে, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে তোমার জাইমেজ এনজাইমই হবে। ঠিক আছে, অনেক সময় গ্লুকোজ না বলে এখানে তোমার ইনভার্ট চিনিও বলতে পারে। ইনভার্ট চিনি, এটা যেহেতু সুক্রোজ প্রক্রিয়া, হ্যাঁ সুক্রোজ, এই সুক্রোজ থেকে হওয়ার প্রক্রিয়াটা, তো এখানে সেজন্য গ্লুকোজটা বলছে। যদি তোমার ইনভার্ট চিনিও বলতো, ইনভার্ট চিনি হলেও জাইমেজ অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে তোমার 45 নম্বর কোয়েশ্চেনটা কি? 45 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে চিনি, পানি, ইনভার্টেজ, এগুলো হচ্ছে মিলে কি তৈরি হবে? এই কোয়েশ্চেনটা এখানে প্রপার সঠিকভাবে তোলা নাই, আমরা এই কোয়েশ্চেনগুলো একটু স্কিপ করি। হ্যাঁ, পরে কোয়েশ্চেন একটু 47 নম্বর কোয়েশ্চেনতে দেখি, ওই কোয়েশ্চেনগুলোই পরে আবার সব সঠিকভাবে আমি 47 থেকে সাজাইছিলাম, 47 না 48 তো। খাদ্যের পচনের কারণ, খাদ্যের পচনের কারণ এখানে নিচের কোনটি? যে এখানে কি কি আছে দেখো, সোডিয়াম বাইকার্বনেট আছে, সোডিয়াম নাইট্রেট আছে, 3 হবে, কার্বন মনোক্সাইড আছে, সোডিয়াম বেনজয়েট আছে, এখানে 3 হবে। আচ্ছা যাই হোক, এখানে বলেছে খাদ্য পচনের কারণ কোনটি। হ্যাঁ, খাদ্য পচনের কারণ যেটা, খাদ্য পচনের কারণ কিন্তু হচ্ছে তোমার এই যে কার্বন, সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম কার্বন, এখানে কিন্তু কোয়েশ্চেনটা একটু ভুল তুলছি, যে এখানে কিন্তু কারণ খাদ্য পচন রোধের কারণ কোনটি হবে। হ্যাঁ, খাদ্য পচন রোধের কারণ কোনটি, তখন কিন্তু এটা তোমার সোডিয়াম বেনজয়েটের যদি সংকেত হয়, এটাই হবে এর অ্যান্সার। এখানে কোয়েশ্চেনটা আমি এখানে ভুল তুলছি। আমরা 49 কোয়েশ্চেনটা দেখি, যে কোনটি ভিনেগার? এই যে আবার সেই কোয়েশ্চেনটা আছে, 6 থেকে 10% জলীয় দ্রবণ। এখানে CH3, এখানে 2 যেখানে আছে সেখানে 3 হবে। এখানে 6 থেকে 10% তোমার ইথানল জলীয় দ্রবণ। 50 নম্বর কোয়েশ্চেনটা দেখো, প্রাকৃতিক, আর 3টা মাত্র কোয়েশ্চেন আছে, খুব শীঘ্রই ক্লাসে শেষ হয়ে যাবে। কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ? এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড অ্যান্সার হবে, এখানে আর কোনো এক্সপ্লেনেশনের সুযোগ নাই। তারপর হচ্ছে ফরমালিনে কি পরিমাণ মিথাইল থাকে? ফরমালিনে কি পরিমাণ মিথাইল থাকে, তাই তো? সেটা হচ্ছে ফরমালিনে 40% মিথাইল থাকে। এই দেখো, ফরমালিনটা কি? ফরমালিনটাই তো হলো 40%, ফর্মালডিহাইড বা তোমার হচ্ছে মিথানলের জলীয় দ্রবণ। তা যদি 40% মিথানল বা মিথানল বা ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ হয়, তাহলে মিথাইলের পরিমাণ কত পার্সেন্ট হবে? একটু আগে আমি এক্সপ্লেন করে আসছি, অ্যান্সার হবে 40%। প্রিজারভেটিভ হিসেবে কোনটি ব্যবহৃত হয়? প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় হচ্ছে তোমার, এটা ভিনেগারের সংকেত হবে, 3টা দেওয়া হয় নাই, তার মানে এখানে এটাও সঠিক আছে, বিএইচএ, বিএইচটিও হবে না, বিএইচএ, বিএইচটি অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট, এটা অ্যান্সার নয়। এখানে এটা হচ্ছে তোমার অ্যালকোহল দেওয়া, তাহলে অ্যান্সারটা শুধু হবে 1 নম্বর অ্যান্সার। কোশ্চেন এখানে 1 নম্বর পয়েন্টটা এখানে স্কিপ হয়ে গেছে, যদি শুধু অ্যান্সার 1 থাকে অ্যান্সার হবে একটাই, কারণ আর বাকি যেটা, এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, আর এটা প্রিজারভেটিভ, অ্যান্টিঅক্সিডেন্ট কোনোটার মধ্যেই পড়ে না। 53 নম্বর যেটা দেখো, যে ভিনেগার তৈরিতে নিচের কোন যৌগটি জলীয় দ্রবণ ব্যবহৃত হয়? ভিনেগার তৈরিতে নিচের কোন যৌগটি জলীয় দ্রবণ ব্যবহৃত হয়? বি নম্বর হচ্ছে, এখানে কোশ্চেন কি কি আছে, যে ভিনাইল অ্যাসিটেট, অ্যাসিটিক অ্যাসিড, মিথানল। হ্যাঁ, এখানে বলেছে কোনটির জলীয় দ্রবণ তৈরি তোমার ব্যবহার করে, এটা অ্যান্সার হবে অ্যাসিটিক অ্যাসিড। আর 54 নম্বর কি বলেছে, যে মল্ট ভিনেগার প্রসেসে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে ব্যবহার করা হয় কোনটি? সুক্রোজের আর্দ্র বিশ্লেষণে ব্যবহার করা হয় হচ্ছে তোমার এখানে ডায়াস্টেজ। এই কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইনভার্টেজ যে পয়েন্টটা আছে এখানে, ডিতে পয়েন্টটা আছে ইনভার্টেজ অ্যান্সার হবে, ঠিক আছে, এখানে পয়েন্টটা আমি দেখি না, ইনভার্টেজ অ্যান্সার হবে।
তাহলে এই কয়টাই 54টা যে কোয়েশ্চেনটা দেখালাম এই কয়টাই তোমার মূলত এই অধ্যায়ের কোয়েশ্চেন ছিল। এই অধ্যায় ভিত্তিক আর এইখান থেকে কিন্তু বেশি একটা তোমার জটিল কোয়েশ্চেন করে না, যে কোয়েশ্চেনগুলো থাকে এই ভিত্তিক কোয়েশ্চেন থাকে। আর বাকি যেই জিনিসগুলো আছে এখানে আরও, এখানে আমরা তো শর্ট সিলেবাসের জন্য এখানকার কোয়েশ্চেনগুলো এরম দেখলাম, তাছাড়া এখানে কিন্তু মানে রিস্কে ফেলার মতন অনেক কোয়েশ্চেন আছে, যেই কোয়েশ্চেনগুলো দিলে কিন্তু পরীক্ষার হলে কিন্তু কান্নাকাটি বেঁধে যেতে পারে। সেগুলো হচ্ছে তোমার ওই কোয়ানুগুলেশন, পাস্তুরীকরণ, ইমালশন, হ্যাঁ, সাসপেনশন, তারপর বিভিন্ন ধরনের কৌটাজাতকরণের যদি ইমালসিফায়ারের নাম বলতে বলতে পারতো, তারপরে হচ্ছে তোমার লাস্টের দিকে বিভিন্ন ধরনের যে প্রসাধনী সামগ্রী আছে, প্রসাধনী সামগ্রীর পরিমাণ আসতে পারত, বিভিন্ন ধরনের বিশেষ করে দুগ্ধর যে সংযুক্তি, প্রোটিনের সংযুক্তি যেগুলো আছে এগুলো তো খুবই জটিল বিষয়, এগুলো মনে রাখা সম্ভব না। তাছাড়া অ্যারোসল, সল, জেল, এই জিনিসগুলো এইগুলো মূলত আমাদের মেইন সিলেবাসে অন্তর্ভুক্ত না, যার কারণে আমরা এই জিনিসগুলো স্কিপ করছি। অনেকে মনে করতে পারে যে এই জিনিসগুলো অনেকে পড়েছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু তোমার মেইন সিলেবাসের এই এসএসসি 24, আমরা 23 সালে ছিলাম, 24 সালের ব্যাচ যারা আছে তাদের সঙ্গে এইটা সম্পর্কিত না। সেজন্য যারা মূলত মেডিকেল লাইনে পড়াশোনা করতে চায় তাদের জন্য ওই অংশটুকু, যারা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যারা ক্লাস করবে বা ভার্সিটির জন্য তো যারা ক্লাস করবে ওইখান থেকে অল্প কিছু আরও তথ্য হয়তো বা অ্যাড হইতে পারে, তাছাড়া এইখান থেকেই কিন্তু মেইনলি কোয়েশ্চেনগুলো হয়ে থাকে, তাছাড়া বাইরে থেকে কোয়েশ্চেন হয়ে থাকে না। তাহলে সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ক্লাসটা করার জন্য। বেশি বড় ক্লাস ছিল না। সবাই আমার জন্য দোয়া করবে, এবং সামনের ক্লাস যেন তোমাদের সঙ্গে ভালোভাবে ক্লাসগুলো নিতে পারি। আরও অন শর্ট এমসিকিউ ক্লাস আসবে, সিকিউ সমাধান ক্লাস আসবে, জাহিদ ভাইও তোমাদের ক্লাস নিবে। সম্ভবত খুব শিগগিরই অর্গানিক কেমিস্ট্রি একটা মনে করো ম্যারাথন ক্লাস আসতে পারে। সবাই আমাদের জন্য দোয়া করবা এবং সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা এবং সবার মাধ্যমে সবার কাছে তোমার আমাদের চ্যানেলটাকে শেয়ার করবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের জন্য আমন্ত্রণ রইল।